দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পজিটিভ বাংলাদেশে। সাথে আছি আমি তাসলিমা তিথি এবং আমার সাথে আজ আছেন একজন বিশেষ অতিথি। আজ আমাদের সাথে উপস্থিত আছেন একজন তরুণ সংস্কৃতি কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সাথে আছেন তরু শাহরিয়ার স্বর্গ। চলে যাচ্ছি তার কাছে। ভাই আমন্ত্রণ, কেমন আছেন? ভীষণ ভালো আছি, আপনাকেও স্বাগত। কেমন আছেন? আমিও বেশ ভালো আছি এবং আপনাকে পেয়ে ভালো লাগছে। আপনার আসলে এই যে তরুণ বয়সে, যেমনটি আমি বলছিলাম যে শিক্ষক, আপনি সংস্কৃতি কর্মী, আমি তো সবগুলো বলিনি, আপনি আসলে আবৃত্তি করেন, গান করেন, অভিনয়ও করেন। এই সব মিলিয়ে যে আপনার এই ক্যারিয়ার কিভাবে মূল্যায়ন করবেন এবং কেমন ব্যস্ততা কাটছে? নিজের সম্পর্কে মূল্যায়ন করাটা একটু কঠিন, কিন্তু যেটি হচ্ছে যে ব্যস্ততার কথা বা কাজের কথা, প্রত্যেকটা মানুষই হচ্ছে তার কাজের মাধ্যমে বেঁচে থাকে। আমিও তার ব্যতিক্রম নই। আমার নানান মুখে কাজ চলে। বিশেষ করে আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছি প্রায় 11 বছরের উপরে, তো সেই সূত্র ধরে আমার ব্যস্ততম সময়ের মধ্যে একদম ফুল টাইম যেহেতু শিক্ষক, বিশ্ববিদ্যালয়ে আমার সময়টা বেশি কাটে। এর বাইরে যেটি হয় যে আমি ক্যারিয়ার কাউন্সেলিং, ক্যারিয়ার কোচিং, বিভিন্ন ছেলে মেয়েকে তৈরি করছি বিভিন্ন জায়গার জন্য, বিশেষ করে মিডিয়া প্রফেশনালিজমের জন্য, রিসার্চের জন্য বা এনজিও সেক্টরের জন্য। তো এই সমস্ত বিষয়ের জন্যই আমার একটা লম্বা সময় আমার কেটে যায়। এর পাশাপাশি যেটা হয় যে গানের চর্চা, কবিতার চর্চা, নাচের চর্চা, নাটকের চর্চা। আমার পড়াশোনাটা কিন্তু নাটক নিয়ে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগ থেকে আমি অনার্স মাস্টার্স করি। মূলত আমার অ্যাক্টিং এবং স্পেস পারফরমেন্সের উপরে মাস্টার্স করা। পরবর্তী সময় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ভারতের আরেকটি প্রতিষ্ঠান, তাদের কাছ থেকে আমার গণমাধ্যম বিষয়ক বিভিন্ন হাতে কলমে, যেটা একদম বেসিক শেখার জায়গা, ডিগ্রি অর্জন করা সেটি। এবং সবশেষে তো বিশ্ববিদ্যালয়ের জার্নিটা, সেখানে আমি জেনারেল এডুকেশন ডিপার্টমেন্ট, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওখানে শিক্ষকতায় রত আছি আর কি। ও মাই গড, অনেক কাজ করছেন এবং অনেক কিছুর সাথে আপনি সম্পৃক্ত। আপনি যেহেতু একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আমি যতদূর জানি যে অনার্স 4th ইয়ারে পড়াকালীন আপনি শিক্ষকতা করছেন, তাই তো? আমি অনার্স 4th ইয়ার কালীন শিক্ষকতা করছি, বিষয়টা এরকম না। আমি মূলত বাংলাদেশ শিল্পকলা একাডেমি নাট্যকলা চলচ্চিত্র বিভাগ যেটি আছে, সেখানকার জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ শাখায় আমার স্নাতকের যখন রেজাল্ট হয়, মানে আমি পরীক্ষা দিয়েছি, সেই সময় হচ্ছে আমার মানে চাকরি হয় আর কি। কিন্তু এর আগে যেটি হয়েছে যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে না, আমি স্কুল এবং কলেজে পড়াকালীনও আমি বিভিন্ন জায়গায় কাজের চেষ্টা করতাম। কাজ বলতে আমার একটা জায়গায় অ্যাক্টিভিটিস এর মাধ্যমে হচ্ছে আমাকে নিজেকে ব্যস্ত রাখার জন্য। তো এই ব্যস্ত রাখতে যেটি হয়েছে, যেহেতু আমি শিল্প সাহিত্য সংস্কৃতির একটা বলয় বা পারিবারিক আবহের মধ্য দিয়ে বড় হয়েছে, সেক্ষেত্রে আমার গান থেকেও আর্ন হতো, কবিতা আবৃত্তি করে আর্ন হতো, প্রেজেন্টেশন করে আমি উপার্জন করতাম। পরবর্তী সময় একটি পেশাগত উপযোগিতার জায়গা তৈরি করেছে। এবং বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমি বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে আমি তালিকাভুক্ত শিল্পী হিসেবে অনেক কাজ করেছি প্রাইভেট স্টেশনগুলোতে। এবং আমার কিন্তু একেবারেই রেডিও জকি হিসেবে আমার নিজের ক্যারিয়ারটা আমি শুরু করেছিলাম, ঠিক আপনার মতোই, যে ইউনিভার্সিটি লাইফে হচ্ছে এরকম করে কাজ শুরু করা। তো সেটি আমার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আরেকটি ব্যাপার হচ্ছে যে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তখন থিয়েটার ফর ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছি, যেটি বিভিন্ন এনজিওর সঙ্গে। বিশেষ করে আমি ব্র্যাকের কাছে অনেক বেশি কৃতজ্ঞতা স্বীকার করি। ব্র্যাক আমাকে সেই সুযোগটা দিয়েছিল যে কাজ করার জন্য। তো সেই জায়গা থেকে ব্র্যাকের সাথে আমার একটা লম্বা জার্নি হয়েছে। থিয়েটারের মাধ্যমে মানুষকে সচেতনতা বা গণসচেতনতা তৈরি করার যে কাজটি, সেটি কিন্তু করতে পেরেছি। এবং দুটি ব্যাপার, এখানে কিন্তু আমি পেশাগতভাবে একজন স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর, অ্যাক্টর, পাশাপাশি কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এটি আমার কোর্সেরও কাজ ছিল, পাশাপাশি আমি এই কাজটি করে উপার্জনও করতে পেরেছি এবং একটা ভালো অনারিয়াম, হ্যান্ডসাম অনারিয়াম। একদমই সেটাই। আপনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, অনেক তরুণদের নিয়েও কাজ করছেন আপনি বলছিলেন। এখনকার তরুণদের কথা যদি জিজ্ঞেস করি, কি মনে হয় তারা কি আসলে এই যে এত কিছু করার জন্য পারদর্শী, মানে তারা কি সময়টাকে অপব্যবহার করছেন নাকি ঠিকঠাক মতো ব্যবহার করছেন ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে? দেখুন, আমি একটা জিনিস বিশ্বাস করি, সবকিছু, এই যে অনুষ্ঠানের নাম হচ্ছে পজিটিভ বাংলাদেশ, তাই তো? সবকিছুর ক্ষেত্রে পজিটিভিটি থাকতে হবে। আমরা যে সমস্ত শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থী, এদের মধ্যে অনেক সম্ভাবনার জায়গা রয়েছে, অনেক সম্ভাবনার জায়গা রয়েছে। এবং আমাদের দেখেন, সীমিত রিসোর্স নিয়ে আমরা যে শিক্ষার্থী, আমাদের হিউম্যান রিসোর্সটাই তো হচ্ছে মূল, তাই না? বিশ্ববিদ্যালয়ে তাদের ভেতরে সম্ভাবনার জায়গা অনেক বেশি।
একটু যদি নার্সিং করা যায়, একটু লিডারশিপের ট্রেনিং দেওয়া যায়, একটু হ্যান্ডস অন নোট যেটা হচ্ছে স্কিল ওরিয়েন্টেড ট্রেনিং তাদেরকে দেওয়া যায়, তারা অনেক ভালো কিছু করবে। এবং বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রাণ প্রাচুর্যের একটি ভরপুর খনির মতো। তা আমার শিক্ষার্থীদের কাছ থেকে আমি প্রতিনিয়ত শিখি, তাদের সাথে আমি তাদেরকে শেখাই বিষয়টা এরকম না, আমার সাথে তাদের মিথস্ক্রিয়াটা হচ্ছে এরকম জ্ঞানগত পার্টনার হিসেবে, বা আমি বলছি সিনিয়র এবং জুনিয়র স্কলার, যেটা টিপিক্যাল একটা কনসেপ্টের জায়গা, বাট আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বিশেষ করে এই জেনারেশনের যারা জেন জেড যারা, তাদের যে অফুরন্ত শক্তি বা তারা যে অমিত তেজ নিয়ে এগিয়ে যাচ্ছে, এটাকে যদি একটু নার্সিং করা যায়, একটু ফ্লারিশ করা যায়, তারা অনেক ভালো কিছু করে। আমি আমার শিক্ষার্থীদেরকে দেখেছি তারা ডিবেট করছে, তারা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে আন্তঃবিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলোতে যাচ্ছে, এগুলোতে তারা কিন্তু মেধার স্বাক্ষর রাখছে। টেডেক্স হয়েছে, ইউনাইটেড নেশনের অ্যাফিলিয়েশনে অনেক ধরনের ভলান্টারি অর্গানাইজেশন আছে, সেখানে কিন্তু তারা মেধার স্বাক্ষর রাখছে। বিশেষ করে আমি আমার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যেহেতু আমি পূর্ণকালীন শিক্ষক, আমাদের অনেকগুলো ক্লাব আছে, আমাদের ড্রামা ক্লাব আছে, আমাদের কালচারাল ক্লাব আছে, আমাদের মিউজিকের কালচারাল ক্লাবের মধ্যে মিউজিক, ড্রামা, ডান্স সব কিছু আছে। আলাদা করে ড্রামা ক্লাব আছে, তারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালগুলোতে যাচ্ছে, তারা আন্তঃবিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলোতে তাদের নিজেকে রিপ্রেজেন্ট করছে, এবং ওখান থেকে কিন্তু তাদের যে এই নেটওয়ার্কিং তৈরি হচ্ছে। এখনকার সময়ের সব থেকে যেটা জরুরি জিনিস আমার কাছে মনে হয় তিথি, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলটা রাখতে হবে। আপনার যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে এবং সেই সাথে আপনার হচ্ছে হ্যান্ডস অন নোট কিছু স্কিল, যেটাকে লাইফ স্কিল বলছি আমরা, বা আমাদের বেঁচে থাকার জন্য যে জায়গাটা, প্রফেশনালিজমের জন্য যে জায়গাটা, এডুকেশন তো আপনাকে একটা মননগত বুদ্ধিবৃত্তিক জায়গা তৈরি করবে, কিন্তু আপনার প্র্যাকটিক্যালি অনেক কিছু আপনাকে অর্জন করতে হবে। আপনি যে পোশাকটা পরবেন সেটা যেমন আপনার রুচিবোধের প্রকাশ করবে, আপনার আচার আচরণ, কথাবার্তা, কমিউনিকেশন স্কিলটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমাদের শিক্ষার্থীরা পাবলিক স্পিকিং এর উপরে তারা জোর দিচ্ছে, নানান কিছু তারা করছে। মোট কথা যেই প্রশ্নটি করেছিলেন যে সম্ভাবনার জায়গাটাকে, আমি অফুরন্ত সম্ভাবনার জায়গা দেখি, শুধু দরকার তাদেরকে প্রপার প্যাট্রোনাইজেশন করা। একদমই। এবং তরুণদের ক্ষেত্রে সংস্কৃতি চর্চার ব্যাপারে যদি আসি, তাহলে নিশ্চয়ই আগ্রহ দেখা যাচ্ছে। ভাইয়া, আপনি অনেক দিন ধরেই শিক্ষকতা করছেন, এখান থেকে যদি বলি যে বাংলাদেশের শ্রমবাজারের দিকে যদি একটু আসি, তাহলে দেখা যায় যে যারা কাজ করতে চায় বা কর্মক্ষেত্রে নিয়োগ পেতে চায়, তাদের একটি অভিযোগ থাকে যে তারা কাজ পাচ্ছে না, বা কর্মক্ষেত্র কম, কিংবা তাদের সুযোগ দেওয়া হচ্ছে না। এবং যারা নিয়োগকর্তা রয়েছেন তাদের অভিযোগ থাকছে যে তারা দক্ষ কর্মী পাচ্ছে না। এই ব্যাপারটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি দুইটা এরা আসলে দেখেছি, যেটা হচ্ছে আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ে আমরা হেকেপের একটি প্রকল্প ছিল, হায়ার এডুকেশন এনহ্যান্সমেন্ট কোয়ালিটি যে প্রোগ্রামের ব্যাপার। এরপরে হেকেপের পরে এখন এসেছে হচ্ছে আপনার আরেকটি নতুন প্রকল্প এসেছে, যেটি আউটকাম বেস এডুকেশন নিয়ে কাজ করছে, এবং হিট প্রকল্প এসেছে আমাদের এখানে অনেক কিছু। তো দুইটি জায়গায় দুই ধরনের পার্থক্যের জায়গা দেখাচ্ছে। একটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি টু হচ্ছে একাডেমিয়া, মানে বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিক জায়গায় একটা এক্সচেঞ্জ বা কোলাবোরেশনের জায়গাটা ছিল না। দেখেন, এই জাগো নিউজ বা জাগো এফএম বা প্রাণ গ্রুপ একটি প্রতিষ্ঠান, আমি যদি বিবিএ বা মিডিয়া কমিউনিকেশন, ম্যাস কমিউনিকেশন একটা ছেলে বা মেয়েকে প্রাণ গ্রুপের সঙ্গে আমি কোলাবোরেটিভ ওয়েতে যদি কানেক্টিভিটি তৈরি করে দিতে পারি, কেমন ধরনের ইন্টার্নশিপের সুযোগ থাকবে। অর্থাৎ ইন্ডাস্ট্রিগুলোর যথেষ্ট পরিমাণ ক্যাপাসিটি আছে, বাট বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক অ্যাপ্রোচের বাইরে গিয়ে তাদেরকে আউটকাম বেস, যেটা হচ্ছে মানভিত্তিক বা ফল ভিত্তিক শিক্ষণ প্রক্রিয়া, যেটি আমি শেখাচ্ছি তাকে, সেটি হচ্ছে প্র্যাকটিক্যালি সে একটা স্টেশনে অথবা একটা হাউসে যে সে কাজ করবে। এইটা যদি আমরা তৈরি করে দিতে পারি, তাহলে কিন্তু একটি বিস্তর সম্ভাবনার জায়গা থাকে। সেই কাজটি বর্তমান সরকারের মানে যে পরিকল্পনা, সরকার বলতে এখানে তো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় একটা স্বতন্ত্র জায়গা তৈরি হচ্ছে। তো সেই জায়গায় তারা কিন্তু সেই ওবিএ বেসড কারিকুলাম, যেটা আউটকাম বেসড এডুকেশনের কথা বলছি, সেখানে একেবারে বলেছে মানভিত্তিক বা ফল ভিত্তিক যে শিক্ষণ প্রক্রিয়াটা, অর্থাৎ আমি একাডেমিক্যালি ক্লাসে যেটা শিখছি সেটা ইন্ডাস্ট্রির সাথে আমি শেয়ার করব। তাহলে কি তার স্কিলটা বেড়ে যাচ্ছে। তো এই যে গ্যাপগুলো আছে, আমরা রিসার্চ ফাইন্ডিংস এর ক্ষেত্রেও কিন্তু গ্যাপ, তারপরে মেজারমেন্টের কিছু ব্যাপার আমরা কিন্তু লিটারেচার রিভিউ বা মেটা অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা চিন্তা করে থাকি। তো এই জায়গাগুলো নিয়ে কিন্তু এখন শিক্ষাবিদরা অনেক বেশি সচেতন। শুধুমাত্র শিক্ষাবিদ না, আমাদের শিক্ষকদের ওবিএ বেসড কারিকুলামের ট্রেনিং এর কার্যক্রম শুরু হয়েছে, এবং ইন্ডাস্ট্রিতে কিভাবে সার্ভাইভ করতে পারবে সেই টেকনিক্সগুলো কিন্তু আমরা দিতে পারছি। যেহেতু আমি বললাম দুইটা এরার কথা, আমি কিন্তু আউটকাম বেসড এডুকেশনের শিক্ষার্থী নই,
আমি পড়েছি কিন্তু সনাতন পদ্ধতিও যে পদ্ধতিতে পড়েছি, কিন্তু এইটি যখন আমি বিশ্ববিদ্যালয়ে আউটকাম বেস এডুকেশনের বা ওবি বেস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কথা বলছি, তখন এটা কিন্তু আমাকে ট্রেনিং করতে হয়েছে। আমার কাছে মনে হয় যে এটা তাৎক্ষণিকভাবে এটার রেজাল্ট পাওয়া সম্ভব না, কিন্তু আজকে থেকে 5 অথবা 10 বছর পরে আমাদের এই গ্রাউন্ডটা আরো চেঞ্জ হবে। ইতিমধ্যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো অনেক এগিয়ে এসেছে, এবং আপনি দেখবেন শিক্ষাক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান কিন্তু তারা ইনভেস্টমেন্ট করছে, বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিজ বিশ্ববিদ্যালয় খুলছে, স্কুল খুলছে। কারিকুলাম একটা গুরুত্বপূর্ণ। আমি এই পডকাস্টে গোপালগঞ্জ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে বলতে শুনেছিলাম যে আমাদের একটা কারিকুলামের মধ্যে একটা হিউজ পরিমাণ ঘাপলা আছে, কিন্তু আমি প্রত্যয়ের সঙ্গে বলতে চাই কারিকুলামের মধ্যে ঘাপলা থাকে, কিন্তু একজন শিক্ষক শুধুমাত্র ওই কারিকুলামের মধ্যে আবদ্ধ থেকে কিছু করবে এমন কিছু নয়। শিক্ষক তো শিক্ষার্থীদেরকে ডানা মেলতে সাহায্য করবে। আমি একজন এডুকেটর হিসেবে আমার শিক্ষার্থীদের মধ্যে যদি স্বপ্ন তৈরি না করতে পারি, তাহলে তো আমি ব্যর্থ। কারণ আমার বাবা আমাকে স্বপ্ন দেখিয়েছেন, আমার মা স্বপ্ন দেখিয়েছেন, তারা কিন্তু আমার একেবারে প্রিলিমিনারি স্টেজে আমার আদর্শ শিক্ষক, তাই না? মার কাছ থেকে তো আমরা বর্ণমালা শিখি, শব্দ শিখি, ভাষা শিখি, বাবার কাছ থেকে আমরা কিভাবে পরিপাটি হয়ে উঠতে পারবো সেই জায়গাটা। শিক্ষকের রোল প্লে করার জায়গাটা ওইটা। আমি মনে করি একদম শিক্ষকের সাথে ছাত্রের সম্পর্কটা নলেজ, মানে একটা কি বলে বন্ডিং, আমি বলি যে জ্ঞানগত সন্তান। আমি যদি তার জ্ঞানগত পিতা হই, তাহলে সে হচ্ছে আমার জ্ঞানগত সন্তান। সেই ক্ষেত্রে তাকে কিন্তু আমার ওই জায়গাটা তৈরি করে দিতে হবে। অর্থাৎ এখন এই ব্যারিয়ারগুলো ভাঙছে, চেঞ্জেস হচ্ছে, এবং আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এই আমরা অনেক ধরনের পরিবর্তন আমরা আসলে লক্ষ্য করতে পারবো। একদমই একদমই, আমাদেরও প্রত্যাশা ঠিক তেমনটিই থাকবে। ভাই, আপনি গবেষণার সাথেও যুক্ত আছেন, তো এক্ষেত্রে যদি বলি যে আমাদের দেশ আসলে গবেষণা কাজের জন্য কতটুকু উপযুক্ত, এবং সাথে সাথে এটিও জানতে চাই যে এখনকার তরুণরা তারা গবেষণায় কতটুকু আগ্রহী। দেখুন, যে নতুন পদ্ধতির শিক্ষা ব্যবস্থার কথা আমরা আশা করছি বা সংস্কারের মাধ্যমে যেটির চেষ্টা চলছে, সেখানে বিদ্যায়তনিক পরিসরে বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী, এটা তো পুরোটাই গবেষণালব্ধ জায়গা। আপনাকে শিক্ষক গবেষণা করবে, লেকচার ডেমনস্ট্রেশন করবে, শিক্ষার্থীরাও গবেষণা করবে, নতুন নতুন জ্ঞান উদ্ভাবনের জায়গা তৈরি করবে। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রবণতা তৈরি করতে হবে। এটি কিন্তু শিক্ষার্থীদের ভিতরে অনেক সম্ভাবনার জায়গা থাকে। আপনাকে উস্কে দিতে হবে, আগুন জ্বেলে দিতে হবে ভেতরে, তারা তাকে জাগ্রত করতে হবে। তা আমাদের ক্ষেত্রে যেটি হয় যে আমরা শিক্ষার্থীদের ভেতরে গবেষণা লব্ধ জায়গা, একটা কারিকুলামগত জায়গা আছে, এবং তার যে সেলফ একটা মানে মানে সচেতনতামূলক জায়গা, আত্মসচেতনতার জায়গা, সেখান থেকে কিন্তু সে কাজ করছে। এবং এখন আমাদের টোটাল কারিকুলামের মধ্যে গবেষণার জন্য বিশেষ করে স্নাতক পর্যায়ে একটা মার্কস আছে, সেখানে তার কোর্স ওয়ার্ক করতে হচ্ছে। এবং আমি যেটা করি ব্যক্তিগতভাবে, আমি যেহেতু জেনারেল এডুকেশন ডিপার্টমেন্টের ক্রিয়েটিভ আর্টস, মিডিয়া কমিউনিকেশন, বাংলা, হিস্ট্রি পড়াই, আমি একদম প্র্যাকটিক্যালি কিছু কাজ দিয়ে দিই, যেটা হচ্ছে তারা দেখবে এবং সেখান থেকে এসে তাদের প্রাপ্ত তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করবে। এখন গবেষণার আবার একটা ব্যাপার আছে, গবেষণা কিন্তু নানান প্রক্রিয়াগত জায়গা। আপনি গবেষণা মানে আবদ্ধ রুমের মধ্যে ল্যাবে বই পড়ে একদম তাত্ত্বিক জায়গা তৈরি করবে, ব্যাপারটা এরকম না। অবজারভেশন এক ধরনের গবেষণা। আপনি এই প্রোগ্রাম হোস্ট করছেন, আপনি নিশ্চয়ই এই প্রশ্নগুলো বা গেস্টকে নিয়ে আপনি একটা স্টাডি করেন, রিসার্চ করেন, সেটাও গবেষণা। এখন গবেষণার ইন ডেপথ ইনসাইট আউটসাইডটা কি, এটা ফ্যাক্টর। তা আমাদের স্টুডেন্টরা প্রতিনিয়তই নতুন নতুন জ্ঞান যখন আপনি জানবেন, সেটাই এক প্রকার গবেষণা, নিরন্তর প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাওয়া। এখন কাঠামোগত বা অফিসিয়ালি যে আমরা রিসার্চের কথা বলছি, সেটার ফ্লারিশমেন্ট ব্যাপক হারে হয়েছে, এবং বাংলাদেশে এখন অজস্র রিসার্চ ফার্ম আছে, যে অর্গানাইজেশনগুলো কাজ করছে, বিভিন্ন দাতা সংস্থা, বিশ্ববিদ্যালয়, সরকারের বেসরকারি প্রতিষ্ঠানের নানান জায়গা থেকে এই কাজগুলো হচ্ছে। শুধুমাত্র তাই নয়, এই যে এআই ইনভেনশন হয়েছে, এটার ক্ষেত্রে যে রিসার্চের যে একটা রেভলিউশনারি একটা চেঞ্জেস হয়েছে, দেখবেন আপনি একটা প্রোগ্রাম করবেন, সেটার একটা টিম কিন্তু সাথে রিসার্চার কাজ করছে। মিডিয়া ইন্ডাস্ট্রিতেও সেটা হচ্ছে। তো একাডেমিক জায়গায় এবং প্রফেশনাল জায়গায় রিসার্চের যে গুরুত্বটা, এটা দিন দিন বাড়ছে। পাশাপাশি যেটা হচ্ছে যে আমাদের এই যে কোমলমতি শিক্ষার্থীরা আছে, তারা রিসার্চ করতে চায়। এখন এখানে সব থেকে বড় সমস্যাটা আমার যেটা মনে হয়, পৃষ্ঠপোষকতা। আমরা আসলে যেই অর্থে অর্থনৈতিকভাবে যে মুক্তি বা সক্ষমতার জায়গা তৈরি করার কথা ছিল বা হবার কথা ছিল স্বাধীনতা পরবর্তী সময়, সেটা আসলে বারবার বাধাগ্রস্ত হয়েছে নানানভাবে। তো আমরা কাঙ্ক্ষিতভাবে সেই মুক্তিটা অর্জন করতে পারিনি। তো সেই জায়গা থেকে আমাদের যেটা বড় সমস্যা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে
সরকারি বেসরকারি একই চিত্র, গবেষণার বরাদ্দ তুলনামূলকভাবে অনেক কম, যেটা হওয়ার কথা, হয় না। তো সেই জায়গায় থমকে যায়। যখন থমকে যাচ্ছে, ব্যারিয়ার আসছে, বাধাগ্রস্ত হচ্ছে, তখন তো তাকে প্রেশারাইজড করে কোনো কিছু করা সম্ভব না। আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীর পরিবার যদি আপনি অন গ্রাউন্ড টেস্ট করেন, কৃষক পরিবার, নিম্ন মধ্যবিত্ত পরিবার, তাদের তো আসলে একাডেমিক এক্সপেন্স বহন করে রিসার্চে আলাদাভাবে খরচ করার জায়গা নেই। কিন্তু কাজ হচ্ছে, এখন প্রচুর কাজ হচ্ছে। এবং একটা ইনফরমেশন দিই, বাংলাদেশে ডেটাস্কেপ নামে একটা রিসার্চ অর্গানাইজেশন আছে, কনসালটেন্সি করছে। তারা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ না, বিশ্বের সব দেশে কিন্তু কোলাবোরেটিভ পার্টনার হিসেবে কাজ করছে। এবং শিক্ষার্থীরা এই পজিটিভ বাংলাদেশের মাধ্যমে আমি বলতে চাই, তারা যদি ইন্টারেস্টেড হয়, তারা কিন্তু এই ধরনের রিসার্চ ফার্মগুলোতে এসে তারা কাজ করতে পারে। এক্ষেত্রে আমার মনে হয় শিক্ষকদের একটি বড় ভূমিকা আছে। আপনি যেমনটি বলছিলেন, ওই যে তাদের উস্কে দিতে হবে বা তাদের যে আগ্রহ সেটা প্রকাশ করার মাধ্যম কিন্তু শিক্ষকদের জানাতে হবে। আপনি যে ইনফরমেশনটা দিলেন সেটা কিন্তু অনেক শিক্ষার্থী জানে না। একদমই তাই। এবং একটা ব্যাপার হচ্ছে যে আমরা কি করি, শিক্ষকদের একটা দায়বদ্ধতার জায়গা আছে, এটা ট্রু, কিন্তু আবার আরেকটি ব্যাপারও গুরুত্বপূর্ণ। আপনি একটা সেমিস্টারে ক্লাসের লোড যদি আপনার হিউজ পরিমাণ হয়, 7টা-8টা সেকশনে ক্লাস নিতে হয়, ক্রেডিট আওয়ার তো আমাদের, তো ক্রেডিটের যে ভাগগুলো আছে, একটা শিক্ষক যখন ওভার ক্রেডিটের কোর্সগুলো নিবে, তখন কিন্তু তার কোয়ালিটি এডুকেশনও সম্ভব না, রিসার্চও সম্ভব না। আপনি দেখেন একটা জটিল প্রক্রিয়া, কিন্তু শিক্ষককে গবেষণা করতে হচ্ছে প্রমোশনের জন্য, নিজে ইনভেনশন করতে হচ্ছে এবং নতুন নতুন টপিক। আপনি যেই টপিকটা এখন এই কন্টেম্পোরারি সিচুয়েশনে পড়াচ্ছেন, 5 দিন পরে তো সেই ইস্যু বা টপিকের কন্টেম্পোরারি যে অ্যাপিলটা থাকবে সেটা থাকবে না। বিশেষ করে আমার কোর্সগুলোতে এটা হয়। আমি মানে 48 থেকে 71 পরবর্তী বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট পড়িয়েছে, মুক্তিযুদ্ধের অ্যাপিল, নানান ধরনের আন্দোলন সংগ্রামের যে অ্যাপিলগুলো আছে এবং জুলাই গণঅভ্যুত্থানের যে আবেদন, তাজা আবেদন, এটি কিন্তু প্রতিনিয়ত বদলেছে, অর্থাৎ দৃষ্টিভঙ্গিগত জায়গা থেকে বদলেছে। শিক্ষক শুধুমাত্র ক্লাসরুমে যাবে, রোল কল করবে, তার কাজ এটা নয়। তাকে অনেক দিক থেকে আগাতে হবে। সব থেকে বড় কথা, আপনার বাবা যদি প্রমিত বাংলায় বা মান ভাষায় কথা বলে, তাহলে আপনিও কিন্তু সেটা লক্ষ্য করে শিখবেন। শিক্ষককে আমরা আইডল হিসেবে চিন্তা করি স্টুডেন্টদের ক্ষেত্রে। তো এই যে পজিটিভ বাংলাদেশের ক্ষেত্রে আমার মনে হয় যারা নট অনলি শিক্ষক, শ্রেণীকক্ষে শিক্ষক হতে হবে এরকম না, নিউজ প্রেজেন্টারদের কাছ থেকে শিখছে, প্রোগ্রাম প্রেজেন্টারদের কাছ থেকে শিখছে, পাবলিক স্পিকারদের কাছ থেকে শিখছে, সমাজের বড় ভাই, চাচা, মামা, সবার কাছ থেকে শেখার জায়গা আছে। অর্থাৎ পরিপাটিভাবে যারাই চলছে, যারাই কথা বলছে বা যারাই করছে, তাদের কাছ থেকে কিন্তু আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছেলেমেয়েরা শিখছে। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। একদমই, খুব সুন্দর করে বলছিলেন ভাই। এখনকার গবেষণার ব্যাপারটি যদি বলি, অনেকগুলো সম্ভাবনার কথা আপনি বলছিলেন, কিন্তু গবেষণার ক্ষেত্রে যদি একটু আসি, এটি কিন্তু দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া। কিন্তু এখন যেটি দেখা যায় যে জেনজির কথা যদি বলি, তাহলে তাদের মধ্যে একটু অস্থিরতা কাজ করে। তারা খুব অল্প সময়ে ফলাফলটি চায় এবং ক্যারিয়ারের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে। কিন্তু ওই অল্প সময়ের মধ্যে যদি ফলাফলটি সে না পায়, তাহলে দেখা যাচ্ছে সে হতাশ হয়ে যাচ্ছে। এই ব্যাপারটি নিয়ে আপনি কি বলবেন? এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের যে মেন্টাল হেলথের যে কন্ডিশন বর্তমান সিচুয়েশনে, এটা খুবই কঠিন। আমি জুলাই গণঅভ্যুত্থানের আগে এবং পরে আমি মেন্টাল হেলথ নিয়ে কাজ করতাম, এখনো করছি। তো যেটি দেখেছি আর কি, ফ্রাস্ট্রেটেড হওয়ার অনেকগুলো কারণ আছে এবং সুইসাইডাল অ্যাটেম্প্ট এত পরিমাণে বেড়েছে 15 থেকে 85 বছর বয়স পর্যন্ত। ময়মনসিংহ জোনে এখন এটা খুব রেড অ্যালার্ট হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু ঘটনাগুলো ঘটছে। এখন দুটো বিষয় এখানে, আমাদের দেশটা ছোট, অর্থনৈতিকভাবে আমাদের সক্ষমতার জায়গাটা কম, কিন্তু আমাদের হিউম্যান রিসোর্স এত পরিমাণ বেশি, সবাইকে কি আমরা সমানভাবে কাজে লাগাতে পারছি না। যেই ছেলেটা জিপিএ গোল্ডেন পেয়েছে, তাকে যদি আমরা গভর্নমেন্ট একটা ইউনিভার্সিটিতে আমরা শিফটেড না করতে পারি, প্রতিযোগিতায় সে না টিকে যে, মেডিকেলে না টিকে যে অন্য একটা জায়গায় গেল, তখন কি হচ্ছে, সে কিন্তু সাইমালটেনিয়াস একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে অটোমেটিক্যালি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। এখন এইটা থেকে উত্তরণের উপায় হচ্ছে তার যে পারিবারিক শিক্ষা, পরিবার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি কেন আমার বাচ্চাকে চাপিয়ে দেবো, A+ না পেলেই তোমার এটা হবে না সেটা হবে না। আমি খুব কাছ থেকে দেখেছি, আমার শিক্ষার্থীরা বলে যে আমি তো মেডিকেলে চান্স পাইনি দেখে CSC পড়তে এসেছি এরকম। আমি বলি যে না, তুমি যেই জিনিসটা পড়ছো সেটাকে ভালো করে পড়ে রপ্ত করে ভালো কিছু করার চেষ্টা করো, তাই না? তো বাচ্চাদেরকে আমরা অনেক কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করি এবং এই যে ঘাত প্রতিঘাত সংঘাত, নানান ধরনের অবস্টাকেলগুলো আসছে, প্রাকৃতিক দুর্যোগ, মানবসৃষ্ট দুর্যোগ, সবকিছু মিলে
ক্যারিয়ারের ফ্লারিশমেন্ট নাই, অর্থনৈতিকভাবে অনেক কিছু হচ্ছে না। আমরা ঢাকার অ্যাসপেক্টে চিন্তা করেন, ঢাকা এত পরিমাণ ডাস্টেড পলিউটেড একটা জায়গা, সেখানে তো শ্বাস নিয়ে ভালো করে বাঁচার সম্ভাবনাটাই ক্ষীণ হয়ে গেছে। সে জায়গায় আমার বাচ্চারা ফ্রাস্ট্রেশনে কেন যাবে না? যাবে, কিন্তু এটারও র্যাশনালি একটা যৌক্তিক জায়গা থেকে কিন্তু সমাধান নিয়ে আসতে পারে। দেখেন, মানবীয় ভালোবাসার উপরে পৃথিবীতে কিচ্ছু নেই। আপনি ভালো গুণাবলীর মধ্যে ভালোবাসা, মানব প্রেম যদি এইটা ছড়িয়ে দেওয়া যায়, তাহলে সহিংসতা কমবে, অপরাধ কমবে, মানুষের মনের অস্থিরতার জায়গাটা কমবে, শান্ত হয়ে যাবে মানুষ। অর্থাৎ একটা সোশ্যাল বন্ডিং বা পাওয়ার দরকার। এত বড় রেভলিউশন, এত বড় চেঞ্জ বাংলাদেশে কেমন করে এসেছে? অনেকে অনেক ধরনের কথা বলতেই পারে, কিন্তু বন্ডিংটা এসেছে কোত্থেকে? হৃদয়গ্রাহী জায়গা থেকে। ভালোবাসার উপরে আমার কাছে মনে হয় না যে কোনো কিছু আছে। সবাইকে ভালোবাসতে হবে একদম মানবিক জায়গা থেকে। এইটা যদি এনশিওর করা যায়, ওই লালনের বাণীর মতো, মানুষ ভজলে সোনার মানুষ হবি, আর কিচ্ছু নেই। আপনি মানুষকে রেসপেক্ট করেন, সব সমাধান হয়ে যাবে। প্রত্যেক ধর্মগ্রন্থ, প্রত্যেকটা জায়গায় মানুষকে যথেষ্ট পরিমাণ সম্মান দেওয়ার কথাটা বলা আছে। কোনো ধর্মে কিন্তু সংঘাত, সহিংসতার কথা বলেন। শান্তি 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 শান্তি। ইসলামকে বিশ্লেষণ করলেও শান্তি পাওয়া যায় শাব্দিকভাবে। বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, সব জায়গায় নির্বাণা, ওম শান্তি সবকিছু বলা হয়েছে। পিস ক্রিয়েট কি করে হবে? পরমত সহিষ্ণুতার জায়গা লাগবে, বাক স্বাধীনতার জায়গা, যেটা মতামতের স্বাধীনতার জায়গা। আপনি একটা ভিন্ন মতাদর্শের কথা বলেন, সেটা আমাকে শুনতে হবে, আঘাত করা যাবে না তো। আমি একজন প্র্যাকটিশনার্স মুসলিম হিসেবে তো আমি দেখি যে আমার নবী যথেষ্ট পরিমাণ সহনশীল ছিলেন। তার উপরে যে উটের ভুঁড়ি দিয়ে দিয়েছিল, কণ্ঠকাকীর্ণ পথ তৈরি করেছে, সে কেমন করে গেলে হ্যান্ডেল করেছে। তো ওই যে আদর্শিক জায়গায় কোরআন সুন্নাহ বা যার যার ধর্মীয় গ্রন্থ অনুশাসনগুলো মেনে চললে সমাজে স্থিরতার জায়গাটা আসবে, এবং এই সোসাইটিতে অস্থিরতা, ফ্রাস্ট্রেশন সবকিছু কমে যাবে একটা জায়গায়, শুধুমাত্র মানবিক মূল্যবোধের জায়গায় উদ্ভাসিত হবে। এখন এগুলো আসলে বলি, আমি শিক্ষক, আমি অনেক সুন্দর করে আমার কথা বলার একটা বাগ্মিতা আছে, এটা হতে পারে। মানুষ বলতে পারে যে টকশোতে গিয়েছে, সুন্দর করে তরুষা আরিয়া স্বর্গ এই কথা বলে এসেছে। বাস্তবতা এটা না, রিয়েলাইজেশন করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত তিথি পজিটিভ বাংলাদেশ প্রেজেন্ট করছেন, আমি একটা স্টার্টআপ বাংলাদেশ নামে প্রোগ্রাম প্রেজেন্ট করি, অ্যাজ এ হোস্ট হিসেবে আমি যখন বিলিভ না করতে পারবো, আই এম ড্যাম শিওর, আল্লাহর কসম, এটা আপনি চেঞ্জ করতেই পারবেন না। কারণ ওইটাই স্ট্রেংথ, ওইটাই শক্তি। আমি বিলিভ করব, টোটাল এন্টায়ার টিম বিলিভ করবে, যেটার মধ্য দিয়ে চেঞ্জ আসবে। দ্যাটস ওয়াই চেঞ্জ হবে, আদারওয়াইজ এটা ফেইলিওর। ভাই, আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যেহেতু শিক্ষকতা করছেন, অনেক ছেলেমেয়েরাই আছে, আপনি বলছিলেন পাবলিক স্পিকিং এর কথা। আমাদের দেশে বিশেষ করে দেখা যায় যে অনেক ছেলেমেয়েরাই গ্র্যাজুয়েশন করে ফেলেছে, কিন্তু 5 জনের সামনে যদি কথা বলতে বলা হয়, সে একটু ভয় পাচ্ছে, নার্ভাস হচ্ছে, বা তার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকছে না। এদিক থেকে কিন্তু ছেলেমেয়েরা অনেক দিক থেকে পিছিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি বলি যে যারা ক্যারিয়ার করছে বা পড়াশোনার শেষ প্রান্তে আছে, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ দেওয়ার আছে শিক্ষক হিসেবে? না, আমি একটা কথাই বলতে চাই, যেটা হচ্ছে যে যারা শিক্ষার্থী আছে তাদেরকে আসলে যেই জায়গায় কাজ করতে চায়, তার আগে প্রথমত তাকে ভালো করে কথা বলা শিখতে হবে। এটা খুব জরুরি একটা জিনিস, কারণ কথার মাধ্যমে হচ্ছে অগ্নি থেকে শীতল হয়ে যায়, শীতল থেকে অগ্নি হয়ে যায়। এবং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সব ধরনের, আমি কিছু অনবোর্ডিং যেই কোম্পানিগুলোতে যে বোর্ডিং হয়, সেখানে আমি এক্সপার্ট হিসেবে যাই, দেখি সবার আগে একটা বাচ্চা খুব কাচুমুচু হয়ে যাচ্ছে, তার মানে ড্রেস ঠিক নেই, চুল এলোমেলো, কথা ভালো করে বলতে পারছে না। এই কনফিডেন্সটা কিন্তু তার শ্রেণীকক্ষে তৈরি হতে পারে। প্রেজেন্টেশন করবে, বন্ধুদের সাথে কথা বলবে, কথা বলার মানে এটাই না যে একদম প্রমিত বাংলায়, আঞ্চলিকতা থাকতেই পারে, ইংরেজিতে দুর্বল থাকতেই পারে, কিন্তু যেই কথাটা বা যেই বিষয়টা সে উপস্থাপন করতে চায়, সেটাকে খুব ক্লিয়ারলি বলাটাই হচ্ছে আমার কাছে মনে হয় প্রেজেন্টেশন। তারপরে হচ্ছে বাড়তি সৌন্দর্যের জায়গায় তৈরি করবে, ধীরে ধীরে সে উচ্চারণ ঠিক করবে, তার ফনেটিক্স ঠিক করবে, প্রনাউন্সিয়েশন ঠিক করবে, ধীরে ধীরে যাবে। সেক্ষেত্রে তাকে স্কিলগুলো তার ক্লাব অ্যাক্টিভিটির সাথে তোমরা যুক্ত হতে পারো বিভিন্ন কোর্সগুলোতে, যেগুলোর মাধ্যমে তোমাদের এই পাবলিক স্পিকিং এর কথা বলো, কমিউনিকেশনের কথা বলো। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, আইটি স্কিল ছাড়া তুমি ভালো কখনোই করতে পারবে না। এআই কে নিয়ে আগাতে হবে, এবং এআই কে অবশ্যই পজিটিভলি আগাতে হবে, নিয়ে এটাই বলার।
একদমই তাই, এবং আমার মনে হয় যে আপনার এই পরামর্শ দ্বারা শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে, এবং আপনি যেই কাজগুলো করছেন, শিক্ষকতা করছেন, এছাড়া আপনি বহুমাত্রিক একজন শিল্পী, এগুলো থেকে আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি উদ্বুদ্ধ হবে। আশা করি। একদমই। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং পজিটিভ বাংলাদেশকে নিয়ে আপনি কি বলতে চান শেষে এটি জানতে চাই। প্রথমত আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই খুবই চমৎকার ইনসাইটফুল কোশ্চেন করার জন্য। সেই সঙ্গে যারা দর্শক ছিলেন তাদের কাছে আমার অকুণ্ঠ ভালোবাসা, শ্রদ্ধা, এবং জাগো নিউজকে আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই যে এত চমৎকার একটা কনসেপ্ট নিয়ে এই প্রোগ্রামটা সাজিয়েছে এবং আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই, এবং সর্বোপরি যারা দর্শক আছেন তাদের প্রতি ভালোবাসা, অনেক শ্রদ্ধা। আমার জন্য আশীর্বাদ করবেন এবং পজিটিভ বাংলাদেশের মাধ্যমে যেন আসলেই আমাদের পজিটিভিটিটা ছড়িয়ে যায়। একদমই তাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। অনেক দূর এগিয়ে যান। ধন্যবাদ। দর্শক, কথা বলতে বলতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। ধন্যবাদ।